প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা একটু কবি সম্পর্কে জেনে নেব। কবি অন্নদাশঙ্কর রায় 1904 খ্রিস্টাব্দের 15ই মে উড়িষ্যার ঢেঙ্কানাল প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছিলেন। প্রথম জীবনে তিনি উড়িষ্যা বা উড়িয়া ভাষায় কিছু সাহিত্য রচনা করলেও পরবর্তীতে তিনি বাংলা ভাষায় কিছু মননশীল গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী এবং উপন্যাস রচনা করে সুখ্যাতি অর্জন করেছেন এবং পাঠকদের মনে স্থান গ্রহণ করেছিলেন। তাহলে কি দেখলাম যে কবি প্রথমের দিকে বা কবির প্রথম জীবনে তিনি উড়িয়া ভাষায় বিভিন্ন কাব্য, কবিতা, গল্প লিখেছেন এবং পরবর্তীকালে তিনি বাংলা ভাষায় রচনা করেছেন অসংখ্য মননশীল কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য বিশেষ গ্রন্থ হল পথে প্রবাসে, সত্যাসত্য, যার জেতা দেশ প্রভৃতি। তাঁর লেখার অন্যতম একটা বৈশিষ্ট্য, তিনি যেসব ছড়াগুলো রচনা করেছিলেন সেগুলো মূলত শিশু কিশোরদের মনে হলেও সেই ছড়ার আভ্যন্তরীণ অর্থ বিশ্লেষণ করলে দেখা যাবে যে সেই সবগুলি প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। তাঁর লেখা উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খই ইত্যাদি ছড়ার বই সমধিক জনপ্রিয় ছিল। তার ছদ্মনাম ছিল লীলাময় রায়। তিনি দীর্ঘদিন সাহিত্য একাডেমির সম্মানীয় সদস্য ছিলেন। তিনি দেশ এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশিকোত্তম উপাধি লাভ করেছিলেন। এই মহান কর্মপ্রয়াসী সাহিত্যিকের 2002 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর তার বর্ণময় জীবনের পরিসমাপ্তি ঘটে। তাহলে আমরা জানলাম কবি অন্নদাশঙ্কর রায় সম্পর্কে। এবার আমরা একটু আলোচনা করব কবিতার পাঠ প্রসঙ্গ নিয়ে। কবিতাটি আমরা যখন পাঠ করব তখনই আমরা দেখতে পারবো যে এই কবিতাটিতে একজন বিজ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে কবিতাটি যদি আমরা খুব ভালোভাবে পাঠ করি আমরা বিজ্ঞানীর নামটাও কিন্তু পেয়ে যাই। হ্যাঁ, স্যার আইজাক নিউটন, যাকে আমরা পরম বিজ্ঞানী বলে জানি। তিনি শৈশবকাল থেকেই আর 5টি শিশুর মতো ছিলেন না। শিশুদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুযোগ পেলেই খেলাধুলা করা, কিন্তু আমরা এই কবিতায় যে শিশুটির পরিচয় পায়, যে কিশোরটির পরিচয় পায়, তার খেলাধুলায় মন লাগতো না। সে যখনই সময় পেত তখনই সে ছুটে যেত সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এবং সেখানে সে নুড়ি, কাঁকড়, বিভিন্ন রঙিন বিভিন্ন ডিজাইনের ঝিনুকগুলো সে দেখত এবং সেগুলো থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করত এবং সে খুব অল্প বয়সে উপলব্ধি করেছিল যে এগুলো শুধু নুড়ি, কাঁকড় বা পাথর নয়, এগুলো হচ্ছে রত্ন, এক একটা মানিক।
মানুষ জ্ঞানের সাগরে বিচরণ করেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো জ্ঞানের আধার, এবং মানুষ তার নিজস্ব সাধনায় ও নিষ্ঠার দ্বারা সেই জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। তবুও আমরা সারা জীবন ধরে যে জ্ঞান অর্জন করে থাকি তা জ্ঞানের, বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞানের তুলনায় নিতান্ত সামান্য। আমরা সারা জীবন নিজেদের চেষ্টার দ্বারা, নিষ্ঠার দ্বারা জীবন জ্ঞানের সমুদ্র থেকে জ্ঞান রূপ নানান নুড়ি বা ঝিনুক সংগ্রহ করার চেষ্টায় লিপ্ত থাকলেও সেই জ্ঞানের খুব সামান্য অংশই আমাদের চেতনায় ধরা দেয়। আলোচ্য কবিতায় কবি এই প্রসঙ্গই মূলত তুলে ধরতে চেয়েছিলেন। এবার আমরা একটু কবিতাটি পাঠ করে তার অক্ষরভিত্তিক এবং অভ্যন্তরীণ অর্থ যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আশা করি আমাদের প্রত্যেকেরই কবিতাটি বোধগম্য হবে। কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়। এক যে ছিল কিশোর, তার মন লাগে না খেলায়, ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়। তাহলে কবিতাটির শুরুতেই আমরা একটা ছোট্ট কিশোরের পরিচয় পাচ্ছি। সেই কিশোরের কিছুতেই খেলায় মন লাগে না। তার কিসে মন লাগে? সে যখনই সময় পায় সে সমুদ্রের তীরে ছুটে চলে যায়। তার সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বিচরণ করতে ভালো লাগে। আমাদের সমাজে বসবাসকারী বিভিন্ন শিশু কিশোরদের যদি আমরা দেখি, তারা যখনই অবসর সময় পায় তারা তখন কি করে? তারা বিভিন্ন খেলাধুলায় নিজেদেরকে নিমগ্ন করে। কিন্তু কবিতায় উল্লেখিত, কবি দ্বারা উল্লেখিত এই কবিতার যে শিশুটির আমরা পরিচয় পাচ্ছি, সেই শিশুটির কিন্তু খেলাধুলায় মন লাগতো না। যখনই সে ছুটি পেত, সময় পেত, অবসর সময় কাটানোর জন্য সে চলে যেত সমুদ্র তীরবর্তী অঞ্চলে। সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার, বাড়ি ফেরার নাম করে না, হোক না যতই আধার। যেহেতু সেই জায়গাটা তার ভালো লাগতো, সেই জায়গায় গেলে সে কখনোই আর বাড়ি ফেরার কথা তার মনে থাকতো না। সে এতটাই নিমগ্ন থাকতো, এতটাই আনন্দিত হয়ে থাকতো বা উৎফুল্ল থাকতো যে সে সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে বাড়ি ফেরার নাম পর্যন্ত করতো না। তা যতই আধার নেমে আসুক বা অন্ধকার হয়ে যাক, সেখান থেকে সে ফিরতে চাইতো না। সে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এদিক থেকে ওদিকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো। কুড়িয়ে তোলে নানান রঙের নকশা আঁকা ঝিনুক, এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক। এবং সে যখন সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিচরণ করত, তখন সে সেখানে দেখতো যে সমুদ্রের স্রোতে ভেসে আসা নানা ধরনের ঝিনুক সেই বেলাভূমিতে বা তীরবর্তী অঞ্চলে জমা হতো। এবং সেই ঝিনুকগুলি গুরুত্ব কেউ না বুঝলেও আমাদের এই পরম কিশোর বিজ্ঞানী তিনি উপলব্ধি করেছিলেন যে এগুলো সবই হচ্ছে এক একটা রত্নের সমান। এগুলো শুধুমাত্র ঝিনুক নয়, এগুলো হচ্ছে রত্নের সমান। এবং সেই বিভিন্ন নকশা আঁকা ঝিনুকগুলি তিনি সেগুলোকে দেখার চেষ্টা দেখতেন এবং সেগুলোকে খুব ভালোভাবে চেনার চেষ্টা করতেন। বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, ঝিনুক তো নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায়। এবার এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কবিতাটার যে কবি যে কিশোরটির পরিচয় দিচ্ছেন, তিনি সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্রের বেলাভূমিতে বিচরণ করছেন। বিচরণ করতে করতে নানান রঙের ঝিনুক দেখছেন। সেই ঝিনুকগুলি দেখে তিনি উপলব্ধি করেছেন যে সেগুলো সবই রতন বা রত্নের সমান। এরপরে দেখো অর্থটা ঠিক দুরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে। যে কবি কি বলছেন, যে কবি সেই কিশোর বিজ্ঞানী যখন বড় হয়ে গেছেন, বড় হয়ে তিনি ঝিনুক করেছেন কোথা থেকে? জ্ঞানের সাগর বেলায়। অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞানের সমুদ্র, সেই জ্ঞানের সমুদ্র থেকে নানা রঙের ঝিনুক কুড়াচ্ছে। অর্থাৎ জ্ঞানের সমুদ্র থেকে কিছু সামান্য পরিমাণে জ্ঞান
গ্রহণ করার চেষ্টা করছেন। ঝিনুক তো নয় বিদ্যারতন, মারিয়ে না যায় হেলায়। অর্থাৎ এখানে ঝিনুক হচ্ছে রূপক, এখানে জ্ঞানের সাগরের কথা বলা হয়েছে, মূলত জ্ঞানের কথাই বলা হয়েছে। তাই সেই ঝিনুকগুলোকে যেন, সেই জ্ঞানের সমুদ্রে সেই জ্ঞানগুলোকে যেন আমরা কেউ হেলায় মারিয়ে না যায়। পরবর্তীতে কবি কি বলছেন? কবি বলছেন, বৃদ্ধ এখন শুধাইল কে, কি আপনার বাণী, বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী। যখন তিনি বৃদ্ধ হয়েছেন তখন তার কাছে বিভিন্ন মানুষজন, শিক্ষার্থীরা তার বাণী শুনতে চেয়েছেন এবং তিনি বলেছেন, বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী, নিউটন যা বলে গেছেন সেটাই তার পরম বাণী। এরপর দেখো বিজ্ঞানী নিউটনের ভাষায় ইনভার্টেড কমার মধ্য দিয়ে কবি কবিতাটি শেষ করেছেন। অনন্ত পার জ্ঞান পারাবার, রত্ন ভরা পুরী, তারই বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি। নিউটন, পরম বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন, তিনি কি বলে গেছিলেন? যে অনন্ত পার জ্ঞান পারাবার, রত্ন ভরা পুরী। এই সমস্ত অনন্ত পার মানে যার কুল কিনারা দেখা যায় না, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞানের কোনো শেষ নেই। এই বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে রত্ন ভরা পুরীর মতো, যেখানে রত্নের কোনো শেষ হয় না, ঠিক সেই রকম ভাবে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেও চারিদিকে জ্ঞান ছড়িয়ে আছে এবং সেই জ্ঞানকে অনন্ত পার জ্ঞান পারাবারের সঙ্গে তুলনা করা হয়েছে। তারই বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি। আমরা সারা জীবন অজানাকে জানার যে ইচ্ছা, জ্ঞানকে, বিদ্যাকে গ্রহণ করার যে ইচ্ছা, আমরা সারা জীবন কঠোর অধ্যবসায়ের দ্বারা, নিষ্ঠার দ্বারা, সততা দ্বারা সেই জ্ঞান অর্জন করতে গেলেও, অর্জন করতে চাইলেও আমরা কিন্তু সারা জীবনে সেই জ্ঞান পারাবারের সামান্য কিছু অংশ, কয়েক মুঠি নুড়ি কিন্তু গ্রহণ করতে পারি। এখানে পরম বিজ্ঞানী নিউটন সেই প্রসঙ্গই এই কবিতার মাধ্যমে, এই কবিতার শেষ 4টি চরণের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং নিউটনের ভাষায় সুর মিলিয়ে কবি অন্নদাশঙ্কর রায় সেই প্রসঙ্গটি এই অংশে অবতারণা করেছেন শেষ 4টি চরণের মধ্যে দিয়ে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে কবিতাটি পাঠ করলাম, তাহলে কবিতাটির আমরা যদি আরেকবার সংক্ষেপে বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, তাহলে কি দেখলাম? যে একজন কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। সেই কিশোর বিজ্ঞানী যিনি পরবর্তীতে স্যার আইজাক নিউটন হয়েছেন। কে এই নিউটন? এই নিউটন ছিলেন বিশ্ব বিস্তৃত স্যার আইজাক নিউটন, যিনি 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিনকনশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ হিসাবে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, আবার বিজ্ঞানী হিসেবেও ছিলেন মহৎ এবং মহাকার। বিজ্ঞানের ক্ষেত্রে তার দান অতুলনীয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সেই ছেলেবেলায় আপেলের গল্পটি যেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তি যিনি আমাদেরকে পরিচয় করিয়েছিলেন, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার পরবর্তীতে গতির বিভিন্ন সূত্র, তার মূলত এই আবিষ্কারগুলো চিরকাল পাঠকদের মনে থাকবে এবং বিজ্ঞান শাখায় যতদিন পড়াশোনা চলবে, যতদিন অধ্যয়ন চলবে, ততদিন এই পরম বিজ্ঞানী নিউটনকে আমাদের স্মরণ করতে হবে। জনশ্রুতি আছে যে আপেল পড়া থেকে দীর্ঘ গবেষণায় তিনি মাধ্যাকর্ষণ শক্তি যে সূত্র সেটা আবিষ্কার করেছিলেন। এই মহাবিজ্ঞানী জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে বলেছিলেন যে তিনি জ্ঞান সমুদ্রের তীরে কেবল কয়েকটি নুড়ি পেরিয়েছেন। অর্থাৎ এত বড় বিজ্ঞানী, এত জ্ঞানী মানুষ, তার সত্ত্বেও তিনি কি বলেছেন? যে এই জ্ঞান সমুদ্রের তীরে কেবল কয়েকটি নুড়ি তিনি কুড়িয়ে পেয়েছিলেন। ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ঐক্যতান কাব্যগ্রন্থে 80 বছর বয়সে, মৃত্যুর কিছুদিন পূর্বে ঐক্যতান কাব্যগ্রন্থে তিনি বলেছিলেন, বিপুলাই পৃথিবীর কতটুকু জানি। অর্থাৎ একজন মানুষ যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট দার্শনিক, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রাবন্ধিক, অন্যতম সেরা ঔপন্যাসিক, সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে
তার সারা জীবন কাটানোর পর বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, ঠিক একই রকমভাবে নিউটনও ঠিক একই সুরে বলে গিয়েছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান সমুদ্রের তীরে তিনি কেবলমাত্র কয়েকটি নুড়ি পাথর পেয়েছিলেন, এবং এই পরম বিজ্ঞানী 1727 খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয়। এবং এই বিজ্ঞানীরই মূলত কিশোরকালের বিষয়গুলি এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। নিউটন, পরম বিজ্ঞানী নিউটন যখন ছোট ছিলেন, তিনি কৈশোরকালে তার খেলাধুলায় মন লাগতো না। তিনি একটু একাকী থাকতে ভালোবাসতেন এবং তার খেলাধুলায় মন লাগতো না, তার কারণ তিনি সময় পেলেই তার মন সবসময় ছুটে চলে যেত সমুদ্রের বেলাভূমিতে। তিনি সেখানে বিচরণ করতেন। তিনি বিচরণ করতে করতে নানা ধরনের নকশা করা ঝিনুকগুলো দেখতেন, এবং সেই ঝিনুকগুলো কে তিনি সেখান থেকে ঝিনুকগুলোকে তিনি তুলনা করেছেন রত্নের সঙ্গে। তার মনে হয়েছে এগুলো সবই রত্নের সমান, যেগুলো সাধারণ মানুষ কি করে পা দিয়ে মারিয়ে চলে যায়, কিন্তু পরম বিজ্ঞানী নিউটন মনে করতেন এগুলো রত্নের সমান, এগুলোকে পা দিয়ে মারিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এবং এই ঝিনুক কুড়োতে কুড়োতেই কখন যে তিনি বড় হয়ে উঠেছেন আর ওই ঝিনুক কুড়োনোর নেশায় পরিণত হয়েছে আবিষ্কারের নেশায়, তা তিনি নিজেও বুঝতে পারেননি। এবং সমগ্র জ্ঞান সাগরের বেলাভূমিতে তিনি বিদ্যা রত্ন সংগ্রহ করতে মগ্ন থাকেন পরবর্তীকালে। যখন তিনি বৃদ্ধ হয়েছেন তখন মানুষ তার কাছে তার বাণী শুনতে চাইলেও তিনি বলেন অনন্ত জ্ঞান সাগর হলো তার কাছে রত্নের ভাণ্ডার, এবং তিনি তারই মধ্য থেকে কয়েক মুঠো জ্ঞানের নুড়ি কুড়িয়েছেন মাত্র। আসলে সারা জীবন মানুষ জ্ঞানের সাধনা করেও অতি সামান্যই সেখান থেকে গ্রহণ করতে পারেন, যা বিজ্ঞানী নিউটন তার কথার মধ্যে দিয়ে এবং বিজ্ঞানী নিউটনের এই প্রসঙ্গ কবিতার শেষ 4টি চরণের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, এবং সেই সত্যকেই তিনি পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। মূলত এই হচ্ছে আমাদের আলোচ্য কিশোর বিজ্ঞানী কবিতার বিষয়বস্তু। আমরা আজকের এই কবিতার ক্লাসে আমরা আলোচনা করলাম কবি অন্নদাশঙ্কর রায়ের জীবনী নিয়ে, তার জন্মকাল, তার মৃত্যুর সময়, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি মেধাবী ছাত্র থাকার সঙ্গে সঙ্গে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছিলেন, সেই পরিচয় পেয়েছি। তারপর আমরা পরিচয় পেয়েছি তার বিভিন্ন লেখা। প্রথমে জীবনে উড়িয়া ভাষায় লিখতেন, পরবর্তীতে বাংলা ভাষায় লিখেছেন। অত্যন্ত মননশীল প্রবন্ধ, উপন্যাস, বড় গল্প এগুলো এবং ভ্রমণ কাহিনী এগুলো এই সমস্ত রচনা করেছেন। তার বিশিষ্ট ছড়ার বইগুলি মূলত শিশু কিশোরদের জন্য হলেও সেগুলির অন্তরালে কিন্তু প্রাপ্তবয়স্কদেরও রসদ লুকিয়ে থাকতো। এই পরিচয়ে আমরা কিন্তু আগেই আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করলাম কবিতার পাঠ প্রসঙ্গ নিয়ে, এবং পাঠ প্রসঙ্গ নিয়ে আলোচনা করার সময় জানতে পারলাম যে পরম বিজ্ঞানী বিজ্ঞানী নিউটনের কিশোরকালের কথা বলা হয়েছে। এবং তারপর আমরা আলোচনা করলাম কবিতার অক্ষর ভিত্তিক বা লাইন ভিত্তিক আলোচনা, এবং কবিতার অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত যে অর্থ আছে সেই প্রসঙ্গে কিন্তু আমরা আলোচনা করলাম। মূলত এই কবিতার মধ্যে দিয়ে কবি এটুকুই বোঝাতে চেয়েছেন যে আমরা সারা জীবন নিজেদের পরিশ্রম, নিজেদের অধ্যয়ন, নিজেদের নিষ্ঠার দ্বারা যা কিছুই সাধনা করি, আমরা কিন্তু এই মহাজাগতিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মহা জ্ঞানের সাগর, যে অনন্ত পারাবার জ্ঞানের সাগর, সেখান থেকে অতি সামান্যই কিন্তু গ্রহণ করতে পারি। আমরা কখনোই এই মহৎ জ্ঞানের অধিকারী হতে পারবো না। আমরা তার সামান্য অংশের এবং খুবই সামান্য অংশ সেখান থেকে গ্রহণ করি, এবং সেটা নিয়েই সেটা মূলত আমাদের অধ্যাবসায় দ্বারা কিন্তু আমরা গ্রহণ করে থাকি। এই মহান সত্যকেই পরম বিজ্ঞানী নিউটন প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐক্যতান কাব্যগ্রন্থে একই সত্য প্রতিষ্ঠিত করেছিলেন, বিপুলা পৃথিবীর কতটুকু জানি এই চরণের মধ্যে দিয়ে। এবং অন্নদাশঙ্কর রায়ও পরবর্তীকালে আমরা দেখেছি সেই নিউটন মহাবিজ্ঞানীর, সেই পরম বিজ্ঞানীর মহান সত্যকেই যেন কবিতার শেষ চরণের মধ্যে দিয়ে তার বাণীটি তুলে ধরে সেই সত্যকে পুনরায় আর একবার আমাদের পাঠককুলের সামনে উপস্থাপন করলেন। এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। যদি আজকের পাঠ থেকে কিছু সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা তোমাদের প্রশ্ন কবিতার কমেন্ট বক্সে, ইউটিউবের ক্লাসে কমেন্ট বক্সে তুলে ধরবে। আমি পরবর্তীতে তোমাদের গুগল মিট ইন্টারেক্টিভ ক্লাসে সেই প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করব।
ঠাকুরমা স্বামীজির কাছে তোমাদের সকলের সুস্থতা কামনা করি, তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।